হাই স্টুডেন্ট, সবাই কেমন আছো? আজকে আমরা আবার চলে আসলাম আমাদের রেলের মিক্স সেট নিয়ে। আগের দিন 5টা দিয়েছিলাম, আজকে আবার 5টা 6টার মতো দেওয়ার ইচ্ছা আছে। তো প্রতিদিনই 5-6টা করে আমরা অঙ্ক দেওয়ার চেষ্টা করবো। সামনে রেল তো আসছে, আর তার সাথে এসএসসি আসছে, সিজিএল চলছে রীতিমতো তোমাদের। তো যাই হোক, তাহলে শুরু করে দেরি না করে কোশ্চেন তোমাদের বোর্ডে চলে আসবে। দেখো তাহলে, আমি আমার ফোন থেকে দেখে নিই। কি বলেছে? একটি ট্রাপিজিয়ামে সমান্তরাল বাহু দুটি হলো 15 সেমি আর 10 সেমি। সমান্তরাল বাহু দুটো 15 আর 10। আচ্ছা, আর যদি তার ক্ষেত্রফল 250 বর্গমিটার হয় তাহলে সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব কত? আচ্ছা, একটু দেখো তো ট্রাপিজিয়াম কোনটা জানি আমরা, তাই না? ট্রাপিজিয়াম হচ্ছে এইটা, এই হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম দেখতে হয়, ঠিক এই আর এইটা হচ্ছে সমান্তরাল বাহু, এটা সমান্তরাল বাহু, আর এদের মধ্যে দূরত্ব হচ্ছে এইটা। এখন ওরা কত বলেছে? ওরা বলেছে সমান্তরাল বাহু দুটির মধ্যে একটা 15 আর একটা 10। আমি ধরলাম এটা আমাদের 10, এটা আমাদের 15, আর এই উচ্চতা হচ্ছে h, উচ্চতা হচ্ছে h, ঠিক আছে? তাহলে আমরা কি জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা জানি? আমরা কি ফর্মুলা? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ আমাদের সমান্তরাল বাহু 10 আর 15 ইনটু তাদের মধ্যে দূরত্ব, ইনটু তাদের মধ্যে দূরত্ব কত বলো? h। তাহলে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দূরত্ব ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি ইনটু তাদের মধ্যে দূরত্ব। এটা হচ্ছে ক্ষেত্র। এটা কত বলেছে? ওরা বলেছে ক্ষেত্রফল 250। একদম সহজ ব্যাপার, বুঝা গেল কি বললাম? তাহলে এবার ক্যালকুলেশন করতে পারবো আমরা। তাহলে আমাদের কি দাঁড়ালো বলো? আমাদের দাঁড়ালো হাফ ইনটু 15 আর 10 এ 25 ইনটু h ইজ ইকুয়াল টু 250। তাহলে 25 দিয়ে 250 কাটলে কত হয় বলো? 10। 25 250 কাটলে 10, আর 2 কে এখানে গুণ হয়ে গেল, তাহলে 10 2 20। তাহলে h ইজ ইকুয়াল টু আসলো 20 মিটার। অর্থাৎ কি পেলাম আমরা? আমরা পেলাম যে কোনো ট্রাপিজিয়ামের দুটি সমান্তরাল বাহু যদি 10 মিটার আর 15 মিটার হয় এবং তাদের ক্ষেত্রফল যদি 250 হয়, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? 20 মিটার। আসি পরের প্রশ্ন। আচ্ছা, 2 নম্বরটা আপনাদের বীজগণিত আছে। কি বীজগণিত বলো তো? আমাদের দিয়ে দিয়েছে x প্লাস 9/x ইজ ইকুয়াল টু যদি 6 হয় তাহলে x স্কয়ার প্লাস 9/x স্কয়ারের মান কত? রাইট? আমাদের অপশন দিয়ে দিয়েছে। অপশন এ হচ্ছে 9, অপশন বি হচ্ছে 0, অপশন সি হচ্ছে 10, অপশন ডি হচ্ছে 5। দেখো এই অঙ্কটা দিয়ে দিয়েছে বীজগণিত যে x প্লাস 9/x ইজ ইকুয়াল টু যদি 6 হয়, একদম তাই, x স্কয়ার প্লাস 9/x স্কয়ার ইজ ইকুয়াল টু কত? দেখো বীজগণিত না ম্যাক্সিমাম ক্ষেত্রে বীজগণিত কিন্তু আমাদের অপশন টেস্ট দিয়েই হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বীজগণিত অপশন টেস্ট দিয়ে হবে। তাহলে আমি অপশন টেস্ট দিয়ে তোমাদের করে দেবো, প্লাস আমরা মান বার করে দেবো। কি করে আসে? তো ফার্স্টে শর্টকাটটা দেখি, তাই না? কি করে অপশন টেস্ট দিয়ে করতে? দেখো আমাদের এখানে কি বলে দিয়েছে? আমাদের এখানে বলে দিয়েছে x এর মান কত? x প্লাস 9/x ইজ ইকুয়াল টু 6। এটাই আমাদের অঙ্ক, আমাদের এখান থেকেই ভ্যালু বার করতে হবে, ঠিক না? এবার দেখো যখন x আর 1/9/x এর মান 6, তার মানে x এর মান খুব ছোট কিছু হবে, কারণ কিছু একটার সাথে কিছু একটা যোগ করে 6 আসছে, অর্থাৎ x এর মান অবশ্যই 6 এর থেকে ছোট হবে। এটুকু বুঝতে পেরেছি? কি বললাম? যে x এর সাথে কিছু একটা যোগ করে আমার 6 আসছে, তাহলে x এর মান অবশ্যই 6 এর থেকে ছোট হবে। তাহলে x এর মান 6 এর থেকে ছোট কেমন? 1 2 3 4 5 হতে পারে, 1 2 3 4 5 হতে পারে। তাহলে দেখো আমরা ধরলাম x এর মান 1, আমরা নিজের মতো হচ্ছে কিন্তু এটা নিজেরা পুট করছি, রাইট? তাহলে x এর মান যদি আমরা 1 বসাই, x এর মান যদি 1 বসাই, তাহলে ভ্যালু কি দাঁড়াচ্ছে? 1 প্লাস 9/1। দেখো কোনোদিন যাবে না, কোনোদিন হচ্ছে না। আর একটা ছোট্ট জিনিস আচ্ছা আগে বলে নিই, x এর মান যদি 2 বসাই তাহলে কি আসছে? 2 প্লাস 9/2। কোনোদিন 6 হচ্ছে? হচ্ছে না। x এর মান যদি 3 বসাই তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো 3 প্লাস 9/3, 3 দিয়ে কাটলে 3, তাহলে 3 আর 3 এ কত আসলো? 6। মিলল 6? আমাদের কি সলিউশনটা আসলো? বোঝা গেল কি বল? আমাদের অঙ্ক করারই দরকার নেই বীজগণিত, আমরা অপশন দেখেও আমাদের নিজের মতো করে ভ্যালু বসাবো। আমাদের কি করতে? আমাদের দেখতে হবে যে x এর সাথে 9/x এর মান এমন একটা ধরবো যাতে সমষ্টি 6 আসে। তাহলে আমি বুঝে গেছি যে আমাদের x এর মান 6 এর থেকে ছোট হবে। তাহলে 6 এর থেকে ছোট কি 1 হতে পারে? যদি আমরা 1 বসাই তাহলে 1 প্লাস 9/1, আমাদের 6 আসছে না। যদি আমরা 2 বসাই, 2 প্লাস 9/2 আমাদের মান আসছে না। আমরা 3 বসালাম, বসিয়ে দেখছি আচ্ছা 3 আর 3 এ 6 এসে যাচ্ছে, ঠিক না? এবার দেখো আরো ছোট ব্যাপার, তো আমরা কি পেলাম? আমরা পেয়ে গেলাম যে আমাদের x এর মান কত আসবে? আমাদের x এর মান 3। আমরা কি পেলাম? x এর মান 3। বুঝা গেল? দেখো আরো ছোট ব্যাপার আছে। কি ছোট ব্যাপার বলো তো? এত কিছু করার দরকার নেই, আরো দেখো কত সহজে হয়ে যাবে অঙ্কটা।
সেটা হচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের x এর মান এমন কিছু একটা ধরতে হবে যাতে কি না সেটাকে 9 দিয়ে ভাগ করতে পারি। দেখো কত সহজ ব্যাপার, আমাদের অঙ্ক করাই লাগবে না। কি বললাম, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের x এর মান এমন কিছু একটা ধরতে হবে যেটা 9 কে ভাগ করতে পারে। বোঝা গেল কি বললাম? আবার x এর মান 6 এর থেকে ছোট, তাহলে 6 এর থেকে কোন সংখ্যা ছোট, কোন সংখ্যা 9 কে ভাগ দেওয়া যায়? একমাত্র 3ই আছে যেটা 6 এর থেকে ছোট আবার 9 কেও ভাগ করে। তাহলে আমরা চোখ বন্ধ করে লিখে দিতে পারি যে x এর মান 3 হবে। বোঝা গেল না? বোঝা গেল না? আমরা লিখে দিতে পারি x এর মান 3 হবে। তাহলে যখন তুমি x এর মান 3 পেয়ে গেলে তুমি এইখানে ভ্যালু বসাও, এখানে ভ্যালু বসাও, কি আসছে বলো ভ্যালু? তাহলে 3 এর স্কয়ার প্লাস 9/3 এর স্কয়ার, ঠিক না? 3 এর স্কয়ার প্লাস 9/3 এর স্কয়ার, তাহলে কত হচ্ছে 9 প্লাস 9/9, 9/9 কাটলে কত আসে 9, তাহলে 9 প্লাস 1 করলে অ্যানসার আসলো 10, অ্যানসার আসলো 10। তাহলে আমাদের x স্কয়ার প্লাস 9/x স্কয়ার মান কত আসবে? 10। ঠিক আছে, এবার যদি তুমি বড় করে করতে চাও, স্যার যদি আমি এটা না করি তাহলে আমি যদি বুঝতে পারছি না বা সব সময় তো উত্তর মিলবে তারও কোনো কথা নেই, তখন কি করে করব আমরা? তখন আমরা বীজগাণিতিক ফর্মুলা দেব। কি ফর্মুলা বলো? বীজগাণিতিক ফর্মুলা। মনে আছে কি ফর্মুলা? দেখো সেক্ষেত্রে করা যাবে। আমরা এখানে x যদি লসাগু করি তাহলে আমাদের আসছে x স্কয়ার প্লাস 9 6, x এখানে গুণ করি তাহলে x স্কয়ার প্লাস 9 6x, ঠিক না? মাঝখানে নিয়ে আসছি x স্কয়ার মাইনাস 6x প্লাস 9 0, তাহলে এটা মানে আমাদের পড়ছে a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে x মাইনাস 3 তার হোল স্কয়ার 0, তাহলে x 3, তাহলে x এর মান 3 যদি এখানে বসাও অ্যানসার একই আসবে তোমাদের। তাহলে যখন আমার শর্টকাটে হয়ে যাচ্ছে তখন কেন আমরা এত বড় করে করতে যাব? তাই না? যখন আমাদের শর্টকাটে হয়ে যাচ্ছে তখন কেন এত বড় করে করতে যাব আমরা? তাহলে বোঝা গেল? এটা গেল 2 নাম্বার। আসি পরের কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন দেখো, দুটি ট্রেন একই সময়ে দিল্লি থেকে কলকাতা ও কলকাতা থেকে দিল্লির দিকে যাত্রা শুরু করে। আচ্ছা, দুটি ট্রেন একই সময়ে দিল্লি থেকে কলকাতা, এটা ধরো আমাদের কলকাতা আর এটা আমাদের দিল্লি, তাহলে একটা ট্রেন এদিক থেকে এইদিকে যাচ্ছে আর একটা ট্রেন এদিক থেকে এইদিকে আসছে। ভালো কথা। আর কি বলেছেন? বলেছে দিল্লির দিকে 84 কিলোমিটার/আওয়ার এবং 95 কিলোমিটার/আওয়ারে মুখোমুখি, অর্থাৎ এই ট্রেনের স্পিড 80 কিলোমিটার/আওয়ার আর এই ট্রেনের স্পিড কত বলো? 95 কিলোমিটার/আওয়ার। আচ্ছা, এবারে যাত্রা শুরু করেছে। আর কি বলছেন? যখন তাদের দেখা হলো তখন একটি ট্রেন অন্যটির তুলনায় 180 কিলোমিটার যদি বেশি যাত্রা করে তাহলে মোট যাত্রাপথের সময় কত? আচ্ছা দেখো, খুব সহজ হবে, একটা জিনিস ছোট্ট করে বোঝো। আমরা কিন্তু বলিনি যে কত সময় লাগবে, আমাকে এটাও বলে দেয়নি যে কলকাতা থেকে দিল্লির দূরত্ব কত, ঠিক না? আমাদের শুধু কি বলে দিয়েছে? আমাদের শুধু এটুকু বলে দিয়েছে যে আমাদের একটা ট্রেন আর একটার থেকে 180 কিলোমিটার বেশি পথ গেছে। আমাকে চেয়েছে মোট কতক্ষণ পরে তারা একই জায়গায় মিট করেছে, ঠিক? তাহলে দেখো খুব সহজ ব্যাপার একদম। তুমি একটা কথা আমাকে বলো তো, যে একটা যদি 80 কিলোমিটার/আওয়ার প্রতি ঘন্টায় যায় আর একটা যাচ্ছে আমাদের 95 কিলোমিটার, অর্থাৎ 1 ঘন্টা পরে একটা যাচ্ছে 80 কিলোমিটার আর একটা আসছে 95 কিলোমিটার, তাহলে 1 ঘন্টা পরে কত কিলোমিটার? এই যে ট্রেনটা বেশি স্পিডে যাচ্ছিল সেই ট্রেনটা 1 ঘন্টা পরে কত কিলোমিটার বেশি পথ যাচ্ছে? খুব সহজ ব্যাপার, 1 ঘন্টা পরে সে 15 কিলোমিটার পথ বেশি আছে, তাই না? একটা যাচ্ছে 80 কিলোমিটার, একটা আসছে 95 কিলোমিটার, তাহলে কত কিলোমিটার পথ বেশি যাচ্ছে বলো? 15 কিলোমিটার পথ বেশি যাচ্ছে। এখানে অঙ্ক হয়ে গেল। তাহলে আমাকে বলেছে যে ট্রেনটা বেশি জোরে যাচ্ছে সে কত কিলোমিটার পথ বেশি গেছে? 180 কিলোমিটার পথ বেশি গেছে, অর্থাৎ ওরা যেখানে মিট করবে তো এখানে সাপোজ মিট করবে, এখানে এসে মিট করবে, তাহলে এখানে আসার পরে এই ট্রেনের থেকে কত কিলোমিটার পথ বেশি গেছে? 180 কিলোমিটার পথ বেশি গেছে। তাহলে আমরা দেখলাম যে ট্রেনটা 1 ঘন্টায় যাচ্ছে 15 কিলোমিটার পথ বেশি, তাহলে 180 কিলোমিটার পথ যেতে কত সময় লাগবে? তার 180/15 কাটাকাটি যদি করি, 15 দিয়ে 12 দিয়ে কাটলে 180 হয়। কত ঘন্টা হচ্ছে? 12 ঘন্টা, অর্থাৎ 12 ঘন্টা পরে তারা পরস্পরের সাথে মিট করছে। বোঝা গেল? আসি পরের কোশ্চেন। পরেরটা কি বলছে? A man drives to his office at 60 kmph and return back at 30 kmph. Find the average velocity. বা একদম সহজ ব্যাপার, 60 কিলোমিটার বেগে সে যাচ্ছে অফিসে এবং ফেরার সময় জ্যাম ছিল মেবি 30 কিলোমিটার বেগে সে বাড়ি ফিরছে, তাহলে তার গড় গতিবেগ কত? আচ্ছা তোমরা কি জানো ছোট্ট একটা ফর্মুলা আছে গড় গতিবেগ ব্যাপার। যদি কোনো ব্যক্তি, যদি যারা জানো তারা তো ভালো, যারা জানো তারা একটু লিখে নাও। যদি কোনো ব্যক্তি x কিলোমিটার/আওয়ার বেগে যায়, কোনো জায়গায় যাচ্ছে এবং ফেরার সময় y কিলোমিটার/আওয়ার বেগে ব্যাক করছে। কি বললাম? যদি কোনো ব্যক্তি x কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে কোথাও একটা এবং ফেরার সময় y কিলোমিটার/আওয়ার বেগে ব্যাক করছে, তাহলে এভারেজ ভেলোসিটি
বাই এভারেজ স্পিড মানে গড় বেগ। গড় বেগের ফর্মুলা আছে একটা, কি ফর্মুলা? ফর্মুলা হচ্ছে 2 x y বাই x প্লাস y এত কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ কোনো ব্যক্তি যদি x কিলোমিটার পার আওয়ার বেগে যায় এবং y কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসে, তাহলে গড় বেগ আসে 2 x y বাই x প্লাস y। তাহলে এখান থেকে তুমি ইজিলি বুঝতে পারছো যে আমাদের অঙ্কে x কত, ও বলেছে 60 কিলোমিটার, মানে 60 কিলোমিটার বেগে যাচ্ছে। y কত বলছে 30 কিলোমিটার বেগে আসছে। তাহলে আমরা ফর্মুলা বসাই, কি ফর্মুলা? 2 60 30 বাই 60 প্লাস 30। একদম সহজ ব্যাপার। তাহলে 2 60 30 বাই 37 যোগ করে কত আসে? 90। 0 0 কাটো, 3 দিয়ে কাটলে হচ্ছে 3, 3 দিয়ে কাটলে 3 20 60, 20 দুগুণ 40, তাহলে 40 km পার আওয়ার। অর্থাৎ ব্যক্তিটির গড় বেগ 40 km পার আওয়ার। নেক্সট আমরা কি বলছে? বলছে বাই হোয়াট A can do a piece of work in 20 days, B can do in 12 days, B work at it for 9 days। আচ্ছা, বলছে A একটা কাজ 20 দিনে করতে পারে এবং B সেই কাজটা 12 দিনে করতে পারে। যদি B কাজটি 9 দিন ধরে করে, তাহলে বাকি কাজ শেষ করতে A কত দিন লাগবে? দেখো, টাইম এন্ড ওয়ার্কের অঙ্কে অনেক রকম প্রসেস আছে। যে প্রসেস আমি ফলো করি তোমাদেরকে আমি দেখাচ্ছি। পরে আমরা যখন টাইম এন্ড ওয়ার্কের ডিটেলস করবো পুরো ক্লাস, তখন কিন্তু আমরা একদম ঠিক বুঝে কি করে আমরা অঙ্কগুলো করছি। তো আপাতত আমরা একটু দেখে নিই A আর B, রাইট না? A আর B। আচ্ছা, কত দিনে শেষ করছে আমি ভুলে গেলাম। A করছে 20 দিনে, B করছে 12 দিনে। A করছে 20 দিন, B করছে 12 দিন, আর B 9 দিন কাজ করছে। আচ্ছা, A করছে 20 দিনে কাজটা করছে, B করছে 12 দিন, ঠিক? তাহলে কি করছে? টাইম এন্ড ওয়ার্কে 20 আর 12 এলসিএম বার করতে, লসাগু বার করতে। 20 আর 12 লসাগু কত হচ্ছে? 60। 20 আর 12 লসাগু 60, অর্থাৎ আমাদের মোট কাজ হচ্ছে 60। তাহলে খুব সহজ প্রসেস। হ্যাঁ, 20 আর 12 লসাগু 60, তাহলে মোট কাজ আমাদের 60। আচ্ছা, 20 কে 60 দিয়ে 20 ভাগ করলে কত আসে? 3, আর 12 দিয়ে ভাগ করলে 5। তাহলে এর এফিশিয়েন্সি হচ্ছে 3, বি এর এফিশিয়েন্সি 5। এর এফিশিয়েন্সি 3। এফিশিয়েন্সি মানে কি? এফিশিয়েন্সি মানে এ একদিনে 3 অংশ কাজ করে আর বি একদিনে 5 অংশ কাজ করে। এখন বলেছে যে বি কতদিন কাজ করেছে বলো? বি করেছে 9 দিন কাজ। তাহলে বি যদি একদিনে 5 অংশ কাজ করে, তাহলে 9 দিনে কতটা কাজ করে? 5 9 45 অংশ। ক্লিয়ার? একদম একদম সহজ ব্যাপার। বি করেছে 9 দিন, যদি বলতো এ 9 দিন কাজ করে, তাহলে আমরা 9 গুণ 3 27 অংশ বার করে ফেলতাম। এখন বলেছে 9 দিন কাজ করার পরে বি কি হয়েছে? চলে গেছে। তাহলে আমাদের দেখলে আমাদের মোট কাজ হচ্ছে 60, আর সেখান থেকে বি কাজ করেছে কত বলো? 45। তাহলে বাকি কাজ কত আছে? বাকি কাজ 15 আছে। তার মোট কাজ ছিল 60, বি করে গেছে 45, বাকি কাজ আছে 15। এই 15 কাজ কে করবে? এ শেষ করবে। আচ্ছা, আবার দেখলাম এ একদিনে করে 3 অংশ কাজ, একদিনে করে 3 অংশ। তাহলে 15 অংশ করতে কতদিন সময় লাগে বলো? 15 ভাগ 3 মানে 5, অর্থাৎ 5 ডেজ লাগবে। তাহলে এর বাকি কাজ শেষ করতে কতদিন সময় লাগবে? 5 দিন সময় লাগবে।